লম্ব বৃত্তাকার কোনো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ৪৪০০ বর্গ সেমি এবং উহার ভূমির পরিসীমা ১১০ সেমি হলে চোঙটির উচ্চতা ও আয়তন নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি ধরে নিচ্ছি, যে ধরি লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতা equals to h সেমি আর লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ হবে r সেমি। তাহলে এক্ষেত্রে আমাদের কি দিয়ে দিয়েছে, যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলে দিচ্ছে এবং ভূমির পরিসীমা। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিসীমা আমরা কি করে বার করতে পারি? ভূমি মানে কি, ভূমিটা তো বৃত্তাকার, তাহলে তার পরিসীমা কি হবে? 2πr। তাহলে আমরা লিখতে পারি 2πr। এবার এখানে যেহেতু ভূমির পরিসীমা বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 2πr ইকুয়ালস টু হলো 110। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু পাই এর ভ্যালু যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা 22-এর 7 ধরে নিচ্ছি। তাহলে 22-এর 7 ইন্টু আর হলো এখানে আমাদের বার করতে হবে, আর এখানে আমাদের দেওয়া আছে হলো 110। তাহলে এখান থেকে কি আসছে, এইখানে আসছে আর ইকুয়ালস টু 110 ইন্টু 7, মানে 7টা এদিকে চলে আসছে। তাহলে 110 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। এবার এখানে 22কে 11 দিয়ে কাটলে এখানে থাকছে হলো 2, আর একে 11 দিয়ে কাটলে এখানে থাকছে হলো 10। তাহলে এখানে আমরা পাচ্ছি 2কে আবার 10কে কাটলে 2 দিয়ে পাচ্ছি এখানে 5। তাহলে 5 ইন্টু 7 বাই 2, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 5 7 35 বাই 2, মানে হচ্ছে 17.5 সেমি। এটা হলো আমাদের লম্ব বৃত্তাকার চোঙটির ভূমির ব্যাসার্ধ, সেটা আমরা পেলাম 17.5 সেমি। এবার আমাদের কি বার করতে হবে, চোঙটির আয়তন এবং উচ্চতা। তার জন্য আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πrh। তাহলে 2πrh পার্শ্বতলের ক্ষেত্রফলে এখানে আমরা কি করছি, 2 ইন্টু 22-এর 7 যেটা হলো পাই এর মান, ইন্টু আরটা আমাদের এক্ষুনি কত বেরোলো, 35-এর 2 বা 17.5। এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 35-এর 2 লিখছি, আর এইচটা আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যেটা হচ্ছে 7 এখানে 5 দিয়ে চলে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে 5 ইন্টু 22, তাহলে 22 ইন্টু 5 ইন্টু এইচ, তাহলে ইকুয়ালস টু 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 5 দুগুণে 10, এদিকে 11, তাহলে 110 এইচ। এত পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এত বর্গ সেমি। প্রশ্নানুসারে আমরা
এই 110Hটাই হলো আমাদের 4400 সাথে সমান। 110H ইকুয়ালস টু আমাদের হচ্ছে 4400। সো H ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 4400 বাই 110। তাহলে এখানে একটা শূন্য কেটে গেল, 11 দিয়ে দিকে 4 মানে 40 দিয়ে যাচ্ছে। তাহলে H ইকুয়ালস টু কি 40 সেমি। তাহলে H এবং আমাদের ব্যাসার্ধ দুটোই আমাদের পেয়ে গেছি। তাহলে এবার আমাদের আয়তন বার করতে হবে। তো একটা আমাদের উত্তর চেয়েছিল হলো উচ্চতা আমরা পেয়ে গেলাম 40 সেমি। এবার আমাদের আয়তন বার করতে হবে। তাহলে আমাদের আয়তন হচ্ছে একটি প্রান্তের ক্ষেত্রফল আর তার সাথে উচ্চতাকে আমরা গুণ করছি। তাহলে কি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা আর এইচ এর ভ্যালু আগেই পেয়েছি। আমরা এইচ এর ভ্যালু কত পেলাম 40 সেমি এখানে, আর আর এর ভ্যালু এখানে কত পেলাম 17.5 সেমি। তাহলে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে দাঁড়াচ্ছে পাইটা কত 22/7 ইন্টু আর এর জায়গায় আমরা কত বসাচ্ছি 17.5ও বসাতে পারি বা 35/2ও বসাতে পারি। 35/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ আমরা কত পেয়েছি 40। তাহলে সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে 22/7 ইন্টু এই 35/2 এর হোল স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, দুবার আমরা 35/2কে গুণ করতে পারি, স্কোয়ার যেহেতু আছে। তাহলে ইন্টু 40। তাহলে এক্ষেত্রে 7 দিয়ে এটা কাটছে 5, আর 2 আর 2 যদি কেটে দিই মানে 4 কাটি, তাহলে এখানে কত হচ্ছে 10। আর এবার আমাদের কি দাঁড়াচ্ছে 22 ইন্টু 5 ইন্টু 35 ইন্টু 10। তাহলে 22 ইন্টু 5-এ আমরা কত পেয়েছিলাম আগে 110। তাহলে 110 ইন্টু 350। তাহলে আমরা এখানে পাচ্ছি, আগে আমরা এখানে দুটো শূন্য লিখে নিচ্ছি, এই দুটো শূন্য, আর তারপর 35কে আমরা 11 দিয়ে গুণ করছি। তাহলে আমরা পাচ্ছি, প্রথমে পাচ্ছি 55, তারপর পাচ্ছি হলো 33। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 385, 385। তাহলে 385 এখানে লিখে দিলাম। তাহলে 38500 এত ঘন সেম। যেহেতু এটা আয়তন সেহেতু ঘন সেম। তাহলে এটা হলো আমাদের নির্ণয় সমাধান। একটি হলো এটা, আর তার আগে আমরা উচ্চতা পেয়েছি যেটা হলো 40 সেম। তাহলে চোঙটির আয়তন 38500 ঘন সেমি, আর উচ্চতা হলো আমরা 40 সেমি পেয়েছি। এবার আমরা আসছি 5 নম্বর অঙ্কে। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? তাহলে এখানে কি বলেছে যে চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। প্রথমে আমাদের কি বার করে নিতে হবে, যে ধরি চোঙটির ব্যাসার্ধ হলো আর একক। যেহেতু এখানে কোনো একক বলা নেই, তাহলে চোঙটির উচ্চতা আমরা পাচ্ছি এখানে এইচ একক, মানে এইচ একক আমরা ধরে নিচ্ছি। তাহলে এবার বক্রতলের ক্ষেত্রফল কি হবে, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h। তাহলে এক্ষেত্রে এটা 2πr/h এত বর্গ একক, আর চোঙটির আয়তন কত হবে
চোঙটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার কি বলা হয়েছে, যে প্রশ্নানুসারে বলা হয়েছে যে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে, অর্থাৎ আয়তনের সাংখ্যমান এটা আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান এটা, এই দুটো সমান হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা এখানে লিখতেই পারি, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমরা এই এইচটা কেটে যাচ্ছে, পাইটা কেটে যাচ্ছে, আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আর স্কোয়ার ইকুয়ালস টু 2 আর। তাহলে আর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, আর স্কোয়ারকে আমরা লিখতে পারি আর ইন্টু আর। তাহলে আর ইন্টু আর ইকুয়ালস টু কি হচ্ছে 2 আর। তাহলে আর আর এখানে কেটে যাচ্ছে, তাহলে আর কত হচ্ছে, আর এর মান হচ্ছে 2 একক। তাহলে এখানে আমাদের নির্ণয় সমাধান হলো চোঙটির ব্যাসার্ধ কত, আমরা আর একক ধরেছিলাম, তাহলে চোঙটির ব্যাসার্ধ হলো 2 একক। এবারে আমরা আসছি 6 নম্বর অঙ্কে। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত? তাহলে এখানে আমাদের কিভাবে করতে হবে, প্রথমে আমাদের আর এবং এইচ মানে চোঙটির যে ব্যাসার্ধ এবং উচ্চতাটাকে ধরে নিয়ে প্রথমে আমাদের এর আয়তন বার করে নিতে হবে। তারপর যখন বলা হয়েছে যে উচ্চতা যখন 6 গুণ হতো ব্যাসার্ধের 6 গুণ, মানে প্রথমে ছিল উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ, তারপরে উচ্চতা ওর ব্যাসার্ধের 6 গুণ হলো, তাহলে দুটো ক্ষেত্রেই আমাদের আয়তন বার করে নিতে হবে এবং তারপর আমাদের কোনটা আগের আয়তনের চেয়ে বেশি এবং কত বেশি সেই নিয়ে আমাদের কিন্তু একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। তাহলে প্রথমে এখানে শুরু করা যাক যে লম্ব বৃত্তাকার চোঙের প্রথমে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ ইকুয়ালস টু আর একক, আর আমাদের উচ্চতা ধরে নিচ্ছি যে এইচ একক। এবার আমরা শুরু করছি যে প্রথম ক্ষেত্রে, দুটো ক্ষেত্র আমরা পেয়েছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের উচ্চতা যেটা কিনা আমাদের ধরলাম এইচ, সেটা কত, সেটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2 আর। যদি ব্যাসার্ধ এখানে আর ধরে নিয়েছি তাহলে আমাদের উচ্চতা কত হচ্ছে 2 আর, প্রথম ক্ষেত্রে 2 আর একক। তাহলে আয়তন কত হচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে চোঙের আয়তন হচ্ছে, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। তাহলে পাই আর স্কোয়ার যেমন ছিল তেমনই থাকছে, শুধু এইচ এর জায়গায় আমরা যেটা পাচ্ছি সেটা হলো প্রথম ক্ষেত্রে সেটা 2 আর, তাহলে 2 আরটা এখানে বসিয়ে দিলাম, এত ঘন একক। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, পাই আর স্কোয়ারের সাথে 2 আর গুণ হচ্ছে, তাহলে 2টা সামনে এনে যদি লিখি তাহলে পাচ্ছি 2 পাই আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউব, এত ঘন একক। এবার আমরা আসছি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে উচ্চতা হলো ব্যাসার্ধের 6 গুণ। তাহলে উচ্চতাটা আমরা কি ধরেছি, উচ্চতা মানে এইচ মানে এক্ষেত্রে এইচটা হলো আমাদের 6 আর একক, মানে 6 গুণ, আর হলো ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে চোঙের আয়তন কত হচ্ছে,
এক্ষেত্রে চোঙের আয়তন হচ্ছে, আবার একইভাবে আমরা লিখছি পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। সেখানে আমরা আরটা আর এর জায়গায় থাকছে, শুধু এইচ এর জায়গায় কি বসছে এবার 6r। আগের ক্ষেত্রে বসেছিল 2r, এবার 6r। তাহলে আমরা 6টাকে বাইরে বের করে এভাবে লিখতে পারি যে 6 পাই আর আর স্কোয়ারের সাথে আর গুণ করলে আর কিউব ঘন একক। এবার প্রশ্নানুসারে আমাদের কি করতে হবে, কি বলেছে যে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 6 পাই আর কিউব, সেটা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা প্রথম ক্ষেত্রে আয়তন মানে 2 পাই আর কিউব তার চেয়ে কত বেশি, 539 ঘন ডেসিমি বেশি। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের ইউনিটটা ডেসিমিতে দেওয়া আছে, তো আমরা এক্ষেত্রে প্রতিটি ইউনিটকেই ডেসিমিতে লিখতে পারি। তাহলে 8 ডেসিমি, এখানে আমরা বলতে পারি 8 ডেসিমি। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 2 পাই আর কিউব ঘন ডেসিমি, মানে ডেসিমিটার, আর এদিকে আমরা পাচ্ছি 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। আচ্ছা, তাহলে এবার আসছি আবার প্রশ্নানুসারে, যেটা আমরা এক্ষুনি লিখলাম। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে যদি 2 পাই আর কিউবটাকে বাঁ দিকে নিয়ে আসতে যাই, তাহলে কি হবে, একটা মাইনাস সাইন আসবে। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসছে, সেই জন্য প্লাস সাইন থেকে মাইনাস সাইন হয়ে গেল, ইকুয়ালস টু 539। তাহলে এবার 6 পাই আর কিউব থেকে যদি আমরা 2 পাই আর কিউব মাইনাস দিই, তাহলে কত পাচ্ছি, 4 পাই আর কিউব, ইকুয়ালস টু 539। এবার আমরা পাই এর ভ্যালু লিখছি। আমরা জানি পাই এর ভ্যালু কত, না দেওয়া থাকলে আমাদের ধরে নিতে হবে সেটা 22/7। তাহলে 22/7টা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, আর কিউবের ভ্যালুটা আমাদের বার করতে হবে, ইকুয়ালস টু 539। আবার আমরা এখানে চলে আসছি। তাহলে কি পেলাম ইকুয়েশনটা থেকে, 4 ইন্টু 22 মানে কত, 88, 22/7 ইন্টু আর কিউব ইকুয়ালস টু 539। আচ্ছা, তাহলে এবার আর কিউবের ভ্যালু আমরা কি লিখতে পারি, 539 539 ইন্টু 7/88। এবার যদি 11 দিয়ে কাটাকুটি করি, তাহলে কত থাকছে, নিচে থাকছে 8 আর ওপরে থাকছে কি হচ্ছে 4, 4-এর পর 9, তাহলে 49 ইন্টু 7। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 49কে আমরা কিভাবে লিখতে পারি, 7 ইন্টু 7, আর একটা 7 অলরেডি এখানে ছিল, তাহলে তার জন্য আর একটা 7। 8কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2। এটা হলো আমাদের আর কিউবের সাথে সমান। আচ্ছা, আমরা এখানে আর কিউবের ভ্যালুতে কি পেলাম, ওপরে আসছে 7 ইন্টু 7 ইন্টু 7 আর নিচে আসছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ আর কিউবকে আমরা লিখতে পারি কি 7/2 এর হোল কিউব। অর্থাৎ এখানে আমরা আর কে লিখতে পারি, এই কিউব কিউব কেটে যাচ্ছে, পাওয়ার যেহেতু সমান, তাহলে আর সমান সমান কি হচ্ছে 7/2, এত ডেসিমি। যেটাকে আমরা এটাও লিখতে পারি যে 3.5 ডেসিমি। এবারে আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে, যে চোঙটির উচ্চতা কত। এবার চোঙটির উচ্চতা কত,
সেটা আমরা এখানে এইচ, তার মানে এখানে আমাদের প্রথমে আবার এই ইকুয়েশনে ফিরে যেতে হবে। এই ইকুয়েশনে আমরা প্রশ্নানুসারে কি পেয়েছিলাম, 6πr³ ইকুয়ালস টু 2πr³ প্লাস 539, সেখান থেকে আমরা আর এর ভ্যালু বার করলাম। আর প্রথমে আমরা যেটা পেয়েছিলাম যে যদি উচ্চতা h যদি সেটা 2r হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 2πr³ হবে আমাদের আয়তন। তাহলে এক্ষেত্রে আমরা এইটাকে যদি ইকুয়েট করি, তাহলে আমরা এখানে পাচ্ছি যে চোঙটির উচ্চতা, চোঙটির উচ্চতা কত, এটা হলো আমাদের ব্যাসার্ধের দ্বিগুণ, কারণ প্রথম ক্ষেত্রে আমাদের বলে দিয়েছিল ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হলে 2 ইন্টু r মানে 2 ইন্টু 3.5 ডেসিমি মানে 7 ডেসিমি। তাহলে আমাদের চোঙটির উচ্চতা হলো কত, 7 ডেসিমি। এখানে আমরা চোঙটির উচ্চতাকে ব্যাসার্ধের 6 গুণ ধরলাম না, কারণ এক্ষেত্রে বলা ছিল যে চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, যদি সেটা ব্যাসার্ধের 6 গুণ হয় তাহলে তার আয়তন এতটা বেশি হবে। তো প্রথম ক্ষেত্রে যখন বলাই ছিল যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাই সেই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা পেলাম 2 ইন্টু r মানে 7 ডেসিমি। এবার আমরা আসছি 7 নম্বর অঙ্কে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1320 বর্গ সেমি। চোঙটির ভূমির ব্যাস 14 সেমি হলে এর উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে কি বলা হয়েছে যে নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং ভূমির ব্যাসও দিয়ে দিয়েছে, তাহলে উচ্চতা নির্ণয় করতে। তাহলে ধরি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের আগে আমাদের প্রথমে ব্যাসার্ধ এবং উচ্চতাটাকে ধরে নিতে হবে। তাহলে চোঙের ব্যাসার্ধ হলো r সেমি। এবার এখানে যেহেতু ভূমির ব্যাস বলে দিয়েছে, তাহলে চোঙের ব্যাস হিসাবে আমরা কত লিখতে পারি, ব্যাস ইকুয়ালস টু ব্যাসার্ধর দ্বিগুণ, তার মানে 2r সেমি। এবার 2r সেমির ভ্যালু যেহেতু এখানে বলে দিয়েছে 14 সেমি বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, r ইকুয়ালস টু কত, 14/2 মানে 7 সেমি। তাহলে ব্যাসার্ধ আমরা কত পেলাম, 7 সেমি। এবার আসছি উচ্চতায়। তাহলে ধরে নিচ্ছি আমরা কি, নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h। নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হলো h সেমি। তাহলে এখানে বলা হয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে 2πrh এত বর্গ সেমি, তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো যদি বসিয়ে দিই r এর, তাহলে দাঁড়াচ্ছে 2 ইন্টু পাই, মানে পাই দেওয়া নেই মানে আমাদের 22/7 ধরছি, তাহলে 22/7 ইন্টু r মানে 7 ইন্টু h বর্গ সেমি। তাহলে 7 কেটে গেল, তাহলে এখানে আমরা পেলাম 44 h বর্গ সেমি।
এবার সেটা কার সাথে সমান? সেটা আমাদের এই 1320 বর্গ সেমির সাথে সমান। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি আমরা লিখতে পারি 44H, যেটা আমরা বার করলাম এখানে, সেটা ইকুয়ালস টু, তাহলে 1320 এখানে লিখে দিলাম। H এর মান আমরা কত পাচ্ছি? H ইকুয়ালস টু 1320 বাই 44। তাহলে এখানে যদি আমরা 11 দিয়ে কাটি, তাহলে এখানে নিচে আসছে 4 আর উপরে আসছে প্রথমে 1, তারপর 2, তার মানে 120। তাহলে 120 বাই 4, তাহলে 4 দিয়ে কাটলে এখানে কত পাচ্ছি আমরা? 30। তাহলে H ইকুয়ালস টু কি? 30 সেন্টিমিটার। তাহলে আমাদের নিরেট লম্ব বৃত্তাকার যে চোঙটি ছিল তার উচ্চতা হলো 30 সেমি। এবার আমরা আসছি 8 নম্বর অঙ্কে। একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 1056 বর্গ সেমি। চোঙটির আয়তন নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি কি বলে দেওয়া হয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথমেই আমরা ধরে নিই যে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি? 8 সেমি। আর লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা আমরা ধরে নিচ্ছি H সেমি। এবার তাহলে আমরা কি বার করছি? ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ সেমি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেহেতু প্রশ্নানুসারে আমাদের কি বলে দিয়েছে, এটা সমান সমান 616 বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আমাদের πr² ইকুয়ালস টু 616। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পাই এর মান আমরা লিখে নিচ্ছি যে 22/7। তাহলে 22/7 ইন্টু r² ইকুয়ালস টু আমরা পাচ্ছি হলো 616। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? r² এর ভ্যালু পাচ্ছি, r² ইকুয়ালস টু 616 ইন্টু 7 বাই 22। এবার আমরা প্রথমে কি করছি? 22টাকে প্রথমে 2 দিয়ে যদি কাটি তাহলে 11, আর একে যদি 2 দিয়ে কাটি তাহলে 3, তারপর 0, 8। এবার 11 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি? প্রথমে 2, তারপর 8, তার মানে r² এর ভ্যালু আমরা পাচ্ছি 28 ইন্টু 7। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে r² ইকুয়ালস টু 28কে আমরা কিভাবে লিখতে পারি? 4 ইন্টু 7। তাহলে 4 ইন্টু 7 হলো 28, আর আগেই একটা 7 এখানে ছিল, তাহলে ইন্টু 7। তাহলে r² ইকুয়ালস টু আমরা কি লিখতে পাচ্ছি? এখানে 4 মানে কি? 4 মানে 2 এর স্কোয়ার। তাহলে এখানে 2² ইন্টু আমরা দুটো 7 পাচ্ছি, তার মানে 7 এর স্কোয়ার। তাহলে r² ইকুয়ালস টু, এখানে আমরা দেখছি 4 মানে এখানে 2 ইন্টু 2, তার মানে এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি যে 14 স্কোয়ার। তাহলে r ইকুয়ালস টু কি হলো? 14। তাহলে 14 সেমি। তাহলে ব্যাসার্ধটা আমরা প্রথমে এই ভূমিতলের ক্ষেত্রফলের সাথে এই 616কে
ইকুয়েট করে আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আসছি বক্রতলের ক্ষেত্রফলে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলকে আমরা কিভাবে লিখতে পারি? বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি 2πr × h। আচ্ছা, এত বর্গ সেমি। এবার আগেই যেহেতু আমরা r এর মানটা পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা r এর মানটা বসিয়ে দিতে পারি। মানে 2 × 22/7 যেটা হলো পাই ইন্টু r আমরা পেলাম 14 ইন্টু h। এইচটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমাদের 7 দিয়ে এটা কেটে গেল 2 দিয়ে, তাহলে 4 × 22, তাহলে কি পেলাম 88 h বর্গ সেমি। এরপর আমরা আসছি যে প্রশ্নানুসারে যে ভ্যালুটা দেওয়া ছিল, তাহলে প্রশ্নানুসারে 88h মানে যেটা আমাদের বক্রতলের ক্ষেত্রফল, সেটা কার সাথে সমান? সেটা হলো আমাদের 1056 বর্গ সেমির সাথে সমান। তাহলে 1056 বর্গ সেমি আমরা এখানে লিখছি। তাহলে h এর ভ্যালু এখানে কত? 1056/88। তাহলে এখানে যদি আমরা এটাকে 8 দিয়ে কাটি তাহলে কি থাকলো 11, আর একে যদি 8 দিয়ে কাটি তাহলে কি থাকলো 8 একে 1, এখানে 2, 3 8 24, 8 2 16। তাহলে কত পাচ্ছি 132/11। এবার 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে এখানে কত 1 2 মানে 12। তাহলে উচ্চতা আমরা কত পাচ্ছি 12 সেমি। তাহলে আমাদের প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছিল চোঙটির আয়তন। তাহলে আমরা এখান থেকে প্রথমে ব্যাসার্ধ বার করলাম আর উচ্চতা বার করলাম, এবার আয়তন বার করতে হবে। তাহলে আমরা লিখছি যে আয়তন, চোঙের আয়তন ইকুয়ালস টু কত πr² h ঘন সেমি। এবার আর এর মান কত আমরা পেলাম 14, আর পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর মানে 14 × 14 ইন্টু আর এর স্কোয়ারের জায়গায় আমরা দুবার 14টাকে লিখেছি, বা 14 স্কোয়ারও আমরা লিখতে পারি। আর এইচ এর জায়গায় আমরা কত পেলাম 12, তাহলে ইন্টু 12। তাহলে 7কে এখানে যদি কেটে দিই তাহলে এটা 2, তার মানে 22 × 2 মানে 44 ইন্টু 14 ইন্টু 12। তাহলে এখানে আমরা ভ্যালু কত পাচ্ছি 44 × 14 × 12। এর ভ্যালু আমরা পেলাম 7392 এত ঘন সেমি। তাহলে আয়তন আমাদের কত দাঁড়ালো 7392 ঘন সেমি। এরপর আমরা আসছি 9 নম্বর অঙ্কে। ঢাকনা ছাড়া একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। যদি উহার ভূমির ব্যাসার্ধ 7 সেমি হয় তাহলে পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষ্য করা প্রয়োজন, যে এখানে বলা হয়েছে যে ঢাকনা ছাড়া যে কোনো একটা যদি চোঙাকৃতি পাত্র আমরা নিই এবং তার ঢাকনাটাকে যদি খুলে রেখে দিই তাহলে কি হচ্ছে, ওপরটা তো ফাঁকা, মানে ওপরের যে প্রান্ততলটা হচ্ছে তার ক্ষেত্রফলটাকে কিন্তু আমরা সমগ্রতলের ক্ষেত্রফলে নিচ্ছি না। আমরা তাহলে কি নিচ্ছি, আমরা বক্রতলের ক্ষেত্রফল নিচ্ছি যেটা হলো 2πrh, তার সাথে শুধুমাত্র নিচের প্রান্ততলের ক্ষেত্রফল নিচ্ছি যেটা হলো πr²। ওপরের πr² কিন্তু আমরা নিচ্ছি না। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই যে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের, তাহলে চোঙাকৃতি পাত্রের আমরা লিখে নিচ্ছি প্রথমে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা একইভাবে কি নিচ্ছি, আর ধরে নিচ্ছি 8 সেমি। আচ্ছা,
তারপর আমরা উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা হলো আমাদের 8 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি করে বার করছি? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বার করছি হলো নিচের যে প্রান্ত তল তার ক্ষেত্রফল হচ্ছে, তাহলে প্রান্ত তলের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। এখানে কিন্তু প্রান্ততল দ্বয়ের ক্ষেত্রফল হবে না, বক্রতলের তাহলে প্রান্ততলের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যদি আমরা আরটাকে কমন নিই, আর এবং পাই এই দুটোকে যদি আমরা কমন নিই, তাহলে আমরা পাচ্ছি এখানে আর প্লাস এখানে পাই আর আর কমন নিয়ে নিয়েছি, তাহলে আমরা পাচ্ছি 2h। এবার এখানে আমরা আর এর একটা ভ্যালু এখানে বলা হয়েছে, কারণ উহার ভূমির ব্যাসার্ধ বলা হয়েছে 7 সেমি। ব্যাসার্ধই তো আমরা আর ধরেছি, তাহলে এটা ইকুয়ালস টু কত? 7 সেমি। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের আর এর জায়গায় কত বসাচ্ছি? 7, আর পাই এর জায়গায় আমরা আবারও বসাচ্ছি 22। সো এখানে বসাচ্ছি 22/7 ইন্টু এখানে আর, দ্যাট ইজ 7 ইন্টু আর প্লাস 2h। আরটা কত? 7, তার সাথে 2h। তাহলে এখানে 7 7 কেটে যাচ্ছে, আমরা কত পাচ্ছি? 22 ইন্টু 7 প্লাস 2h, এত আমাদের বর্গ সেমি। তাহলে এটা কত বলা আছে? 2002। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যেটা পেলাম সেটা আমরা কি লিখতে পারি? যে প্রশ্নানুসারে 22 ইন্টু 7 প্লাস 2h, এটা ইকুয়ালস টু কত? 2002। তাহলে এখানে আমরা পাচ্ছি 7 প্লাস 2h, মানে এই 22টাকে যদি এখানে নিচে নিয়ে আসি, মানে কি হচ্ছে? 2002/22। তাহলে 2002/22 মানে যদি এটাকে আমরা 2 দিয়ে কাটছি, তাহলে নিচে হচ্ছে 11 আর ওপরে হচ্ছে কত? 1001। আচ্ছা, এবার যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কত দাঁড়াচ্ছে? প্রথমে 9 দিয়ে যাচ্ছে এবং তারপর 1 দিয়ে যাচ্ছে, তার মানে 91 পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি যে 7 প্লাস 2h ইকুয়ালস টু 91। তাহলে 2h ইকুয়ালস টু কত হচ্ছে? এখানে 7 প্লাস ছিল, তাহলে 7টা ওখানে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে 91 মাইনাস 7, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে? 2h ইকুয়ালস টু 84। তাহলে h ইকুয়ালস টু আমাদের হচ্ছে 84/2, মানে 42 সেমি। তাহলে এটা শুধুমাত্র আমাদের উচ্চতা পেলাম, আর আগে আমাদের কি পেয়েছি? ভূমির ব্যাসার্ধ পেয়েছি। আমাদের কি বার করতে হবে? পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে। জল ধরবে মানে কি? মানে আমাদের পাত্রটার আয়তন বার করতে হবে। তাহলে প্রথমে আমাদের পাত্রটির আয়তন বার করতে হবে এবং সেখানে তারপর সেটিকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা পাচ্ছি পাত্রটির আয়তন। পাত্রটির আয়তন তাহলে কত হচ্ছে? এখানে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার পাই এর মান আমরা জানি 22/7
ইন্টু আর, আর এর ভ্যালু আমরা এর আগে পেয়েছি, আর এর ভ্যালু পেয়েছি আমরা 7 সেমি। তাহলে এখানে 7-এর স্কোয়ার বা 7টাকে আমরা দুবার গুণ এভাবেও লিখতে পারি, ইন্টু এইচ, এইচ পেলাম আমরা 42। তাহলে এটা কেটে যাচ্ছে 6 দিয়ে, তাহলে আমরা কত পাচ্ছি 22 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 6, এত ঘন সেমি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 22 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 6, আমরা কত পাচ্ছি এখানে, এখানে আমরা পেলাম 6, 4, 6, 8 ঘন সেমি। তাহলে পাত্রটিতে কতটা জল ধরবে, কারণ এটাকে তাহলে আমাকে লিটারে কনভার্ট করতে হবে। পাত্রটিতে জল ধরবে কতটা আয়তন, যতটা ওর আয়তন আছে ততটারই সাথে সমান, শুধু এটাকে আমাদের লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আগে কত ভ্যালু পেয়েছি 6, 4, 6, 8 ঘন সেমি। এবার আমরা জানি কি আমাদের প্রশ্নে প্রদত্ত আছে যে 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিমি। তাহলে আমাদের ঘন সেমিটাকে ঘন ডেসিমিতে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি জানি যে 1 মিটার মানে 10 ডেসিমিটার আর 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি যে 10 ডেসিমিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, বা 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার। জাস্ট আমরা এখানে একটা 0 কেটে দিচ্ছি। এবার যদি ঘন সেমি করতে চাই তাহলে এটার কিউব করতে হবে, এটারও কিউব, এটারও কিউব। এটার কিউব করলে কি দাঁড়াচ্ছে 1 ঘন ডেসিমি, 1-এর কিউব একই থাকছে না, ইকুয়ালস টু এখানে 10-এর কিউব এত ঘন সেমি। তাহলে 10-এর কিউব মানে আমরা কত পাচ্ছি 1, 2, 3 মানে 1000, 1000 ঘন সেমি। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এখানে যেটা আছে সেটাকে আমাদের ডেসিমিতে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি যে যেহেতু 1 ঘন ডেসিমি ইকুয়ালস টু 1000 ঘন সেমি, তাহলে 1 ঘন সেমি ইকুয়ালস টু কি 1/1000 ঘন ডেসিমি। তাহলে এবার এটাকে ভাগ করা হচ্ছে 1000 দিয়ে, 6, 4, 6, 8/1000 ঘন ডেসিমি। তাহলে আমরা কত পাচ্ছি 6.468 ঘন ডেসিমি। তাহলে কত 6.468 লিটার। তাহলে এত লিটার জল পাত্রটিতে ধরবে। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। এরপর আমরা আসছি 10 নম্বর অঙ্কে। একটি অর্ধগোলাকার পাত্রের ব্যাসার্ধ 9 সেমি এবং ইহা জল দ্বারা পরিপূর্ণ। এই পাত্রের জল দ্বারা কতগুলি চোঙাকৃতি বোতল পরিপূর্ণ করা যাবে যার ব্যাস 3 সেমি এবং উচ্চতা 4 সেমি। এখানে বলা হয়েছে অর্ধগোলাকার পাত্র যার ব্যাসার্ধ 9 সেমি, তাতে জল দ্বারা পরিপূর্ণ আছে। তার মানে কি সেই পাত্র যতটা জল ধরছে মানে তার যে আয়তন সেটা দিয়ে আমরা কতগুলি পাত্রের চোঙাকৃতি বোতল ভরতে পারব।
তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অর্ধগোলাকার পাত্রের আয়তন বার করতে হবে। তাহলে ধরি অর্ধগোলাকার পাত্রের ব্যাসার্ধ সমান সমান ধরে নিচ্ছি 8 সেমি। এবার 8 সেমি ব্যাসার্ধ এখানে বলেই দিয়েছে সেটা হলো 9 সেমি, তাহলে আর ইকুয়ালস টু এখানে কি 9। ইহা জল দ্বারা পরিপূর্ণ, তাহলে এর আয়তন কি হবে, তাহলে অর্ধগোলাকার পাত্রের আয়তন আমরা কি করে বার করব, ইকুয়ালস টু 2/3 পাই আর কিউব। মানে আমরা যদি পূর্ণগোলক নিতাম সেটা হতো 4/3 পাই আর কিউব, যেহেতু অর্ধগোলক তাই 2/3 পাই আর কিউব। তাহলে 2/3 ইন্টু পাই ইন্টু আর এর জায়গায় কত বসাচ্ছি 9, তাহলে 9 হোল কিউব এত ঘন সেমি। এবার তার ভ্যালু আমরা কত পাচ্ছি, 2/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 3 বার 9কে গুণ করছি, 9 কিউব এত ঘন সেমি। তাহলে 3টা এখানে 9 দিয়ে এখানে কাটলে এখানে থাকছে 3, তাহলে যেটা হচ্ছে সেটা হলো 2 ইন্টু 22 মানে 44 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 9/7। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 44 ইন্টু 3 আর 9 9 মানে 81, তাহলে 3 একে 3 লাস্টে 24/7 এত ঘন সেমি পাচ্ছি। এটা হলো অর্ধগোলাকৃতি পাত্রের আয়তন। তারপর এই জলটা দিয়ে আমরা কি করছি, চোঙাকৃতি বোতল পরিপূর্ণ করছি, যাদের আবার ব্যাস আর উচ্চতা দিয়ে দিচ্ছি। তাহলে চোঙাকৃতি বোতলের ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাস দিয়ে দিয়েছে 3 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 3/2 সেমি, মানে ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করছি। চোঙাকৃতি বোতলের উচ্চতা কত, 4 সেমি। তাহলে এবার আমাদের আয়তনটা বার করতে হবে। তাহলে একটি চোঙাকৃতি বোতলের আয়তন equals to pi r square h ঘন সেমি equals to, তাহলে আমরা কি লিখতে পারি, পাই এর জায়গায় আগের মতোই আমরা লিখছি 22/7 ইন্টু তার সাথে আর কত, এখানে আর মানে এখানে ব্যাসার্ধ যেটা হলো আর উচ্চতা ধরে নিচ্ছি h। তাহলে আর এখানে কি 3/2 এর হোল স্কোয়ার ইন্টু h মানে হলো 4, তাহলে 22/7 ইন্টু 3/2 এর হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, দুবার 3/2কে গুণ করলাম ইন্টু 4, তাহলে 2 2 এখানে কেটে গেলে 4 কেটে যাচ্ছে, তাহলে উপরে আমরা পাচ্ছি 22 ইন্টু 3 3 9/7। এবার আমরা ধরে নিচ্ছি যে অর্ধগোলাকৃতি পাত্রের জল দিয়ে n সংখ্যক এই চোঙাকৃতি বোতল পরিপূর্ণ করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্নানুসারে এই যেটা আমরা পেলাম
যে একটি চোঙাকৃতি বোতলের আয়তন সেটা যদি n সংখ্যক হয় তাহলে n ইন্টু 22 ইন্টু 9 বাই 7 ইকুয়ালস টু আমরা অর্ধগোলাকৃতি পাত্রের যে আয়তনটা পেয়েছি 44 ইন্টু 243 বাই 7। তাহলে এখানে 7 কেটে গেল, তাহলে n ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 44 ইন্টু 243 বাই এই 22 ইন্টু 9টা নিচে নেমে আসছে 22 ইন্টু 9, তাহলে 22 দিয়ে 44 যাচ্ছে 2 দিয়ে, আর 9 দিয়ে এটা যাচ্ছে হলো 9 দুগুণে 18 আর 7 9 63। তাহলে আমরা অ্যান্সার হিসেবে কি পাচ্ছি 27 ইন্টু 2 2 ইন্টু 27 মানে 54। তার মানে আমরা 54টি চোঙাকৃতি বোতল এই দিয়ে পূর্ণ করতে পারব। এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে আসি। একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি গম্বুজের উচ্চতা এবং ভূমিতলের ব্যাসের অনুপাত 4:3। গম্বুজটির আয়তন 9702 ঘনমিটার। প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে গম্বুজটির পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের অনুপাতটা যেটা দিয়ে দিয়েছে সেটা লিখতে হবে যে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি গম্বুজের উচ্চতা এবং ব্যাসের যে অনুপাত আমরা এখানে পাচ্ছি কত 4:3। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা মনে করতেই পারি যে উচ্চতা তাহলে কত 4x এবং ব্যাস ভূমিতলের যে চোঙের ব্যাস সেটি হলো 3x। কারণ যেহেতু তাদের অনুপাত বলে দিয়েছে 4:3, তাহলে আমরা তাদের লিখতে পারি উচ্চতা 4x হলে ব্যাস 3x। তাই যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 3x/2। এখানে যেহেতু মিটার এককটি বলা আছে তাহলে এখানে আমরা ধরে নিতে পারি উচ্চতা 4x মিটার, ব্যাস 3x মিটার, আর ব্যাসার্ধ হলো 3x/2 মিটার। তাহলে এখানে গম্বুজটির আয়তন, তাহলে আয়তন আমরা কি বলতে পারি, গম্বুজটির আয়তন হলো πr²h ঘন মিটার, যেহেতু এটা আয়তন। এবার এই πr²h, আরটা এখানে কি, আর এখানে ব্যাসার্ধ, তাহলে পাই এর মান আমরা জানি, এখানে যেহেতু দেওয়া নেই তাহলে তার মান 22/7 বসালাম, আর বা ব্যাসার্ধের মান এখানে আমরা বসালাম, এটা হলো আর, তার মান আমরা কত বসাচ্ছি 3x/2 তার হোল স্কোয়ার ইন্টু h মানে কি উচ্চতা, তাহলে উচ্চতা কত পেয়েছি আমরা 4x মিটার, তাহলে এখানে 4x এত ঘন মিটার। তাহলে প্রশ্নানুসারে যেটা বলা আছে যে এই যে গম্বুজটির আয়তন আমরা বের করলাম সেটা আমাদের 9702 ঘনমিটারের সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 22/7
ইন্টু 3x বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু 4x ইকুয়াল টু কি 9702। এবার আমরা এখান থেকে কি বার করব, x এর মানটা বার করব। তাহলে 22 7 ইন্টু 3x বাই 2টা আমরা স্কোয়ার মানে দুবার লিখতে পারি, 3x বাই 2 ইন্টু 3x বাই 2 ইন্টু 4x ইকুয়ালস টু 9702। তাহলে এখান থেকে কি কি পাচ্ছি, 2 আর 2 মানে 4 কাটলে এখানে 4টা কেটে যাচ্ছে, আর তাহলে আমরা পাচ্ছি 22 ইন্টু 3 ইন্টু 3 মানে 9, তাহলে 9 আর x কটা আছে 1 2 3, তাহলে কত হচ্ছে x কিউব বাই 7 ইকুয়ালস টু 9702। আচ্ছা, তাহলে x কিউবের মান আমরা কি করে পাচ্ছি, এটা ইকুয়ালস টু 9702 ইন্টু 7 বাই 22 ইন্টু 9। আচ্ছা, তাহলে এবার কি, এবার আমরা যদি এটাকে 9 দিয়ে কাটার চেষ্টা করি তাহলে এখানে পাচ্ছি 1 আর এদিকে 0 7 9 63 7, তাহলে আবার 8 9 72, তাহলে এটা পেলাম। এরপর যদি আমরা 11 দিয়ে কাটি, মানে এখানে 2 আর এখানে 11 দিয়ে কাটলে কি হচ্ছে, প্রথমে এটা যাচ্ছে হলো 9 দিয়ে, তাহলে তারপর যাচ্ছে 8 দিয়ে, তাহলে 98, আর তাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমরা পাচ্ছি 49, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো 49 ইন্টু 7। তাহলে যদি x কিউব এর মান 49 ইন্টু 7 হয়, তাহলে 49 ইন্টু 7 মানে কত, 49কে আমরা কি লিখতে পারি, 7 ইন্টু 7 ইন্টু 7, 49কে আমরা লিখতে পারি 7 ইন্টু 7, আর তার সাথে এখানে একটা 7 অলরেডি আছে, তাহলে তিনটে মিলে হলো 7 ইন্টু 7 ইন্টু 7 তিনবার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 7 কিউব। তাহলে এক্ষেত্রে আমরা x কিউবের যে মানটা পেলাম সেটা হলো x কিউব ইকুয়ালস টু 7 কিউব, তাহলে পাওয়ার দুটোরই সমান, তাহলে x ইকুয়ালস টু কি হবে 7, তাহলে x ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি সেটা হলো 7। তাহলে আমরা আগে যেটা দেখলাম যে আমরা ব্যাসার্ধ আর উচ্চতাটাকে যেটা পেয়েছি, মানে ব্যাসার্ধ পেয়েছি 3x বাই 2 আর উচ্চতা পেয়েছি 4x, তাহলে সেগুলোর মান আমরা বের করে নিতে পারবো x কে 7 ধরে। তাহলে আমরা পাচ্ছি যে গম্বুজের উচ্চতা আমরা পাচ্ছি কত 4x, আর x এর মান কত 7, তাহলে 4 ইন্টু 7, তাহলে 4 7 28 মিটার। তারপর আমরা পাচ্ছি ব্যাসার্ধ কত পেয়েছি, ব্যাসার্ধ আমরা পেলাম, ব্যাস পেলাম 3x, তাহলে ব্যাসার্ধ পেলাম 3x বাই 2, তাহলে 3 ইন্টু x এর জায়গায় 7 বাই 2 মানে 3 7 21 বাই 2, তার মানে 10.5 মিটার। আচ্ছা, তাহলে এবার প্রশ্নে আমাদের কি বার করতে বলেছে, প্রশ্নে বলেছে যে প্রতি বর্গমিটারে 30 টাকা হিসেবে গম্বুজটার পার্শ্বতল রং করতে কত টাকা খরচা পড়বে। তাহলে এর জন্য আমাদের কি বার করতে হবে, এর জন্য আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা প্রথমে বার করে নিতে হবে, এবং তার সাথে যদি আমরা 30টা গুণ করি তাহলে আমরা কত খরচ হচ্ছে পেয়ে যাব। তাহলে এখানে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বার করতে হচ্ছে, তাহলে গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কত 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ এর জায়গায় আমরা
জানি, পাই এর ভ্যালু কত 22/7, আর কত আমরা পেয়েছি এই যে 10.5, বা সেটাকে আমরা 21/2ও লিখতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইন্টু এইচ কত পেয়েছি আমরা 28। তাহলে 7 দিয়ে 28 কেটে গেল 4, আর এদিকে 2 2 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম 22 ইন্টু 21 ইন্টু 4, মানে কত পাচ্ছি আমরা 21 ইন্টু 4কে আমরা কিভাবে লিখতে পারি 4 দুগুণে 8, এদিকে 4 84, তাহলে 22 ইন্টু 84 অর্থাৎ 84, 22 এদিকে আমরা পেলাম 1848, এত ক্ষেত্রফল যেহেতু, তাহলে এত বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে যদি 30 টাকা খরচা হয়, তাহলে এখানে 1848 বর্গমিটারে কত খরচা হবে? তাহলে আমরা পাচ্ছি মোট খরচ হিসেবে আমরা লিখছি এই 1848 ইন্টু 30, টোটাল এত টাকা। তাহলে এখানে কত আসছে আমরা পাচ্ছি 5540, এত টাকা তাহলে মোট খরচ হয়েছে। তাহলে পার্শ্বতল আমাদের রং করতে টোটাল খরচ হচ্ছে এত। এবার আমরা আসছি 12 নম্বর অঙ্কে। একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো। আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা দেখছি যে প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো। এবার যদি প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হয়, তাহলে যথারীতি ব্যাসার্ধও 50% কমে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা ধরি তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ধরে নিলাম আর একক, আর ব্যাস তাহলে কত হবে 2r একক। যেহেতু ব্যাস কে 50% কমানো হলো, তাই ব্যাসার্ধ 50% কমবে। তাহলে প্রথমে আমাদের ব্যাসার্ধ কত ছিল? r ছিল, আর ব্যাস ছিল 2r। আর প্রথমে তারের দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি, তারের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি l একক। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন ব্যাসার্ধ কমানো হয়েছে, তাহলে আমরা কি নতুন ব্যাসার্ধ যে, তাহলে 50% কমানোর ফলে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হবে কত হবে? আগে ছিল r, এবার কি হচ্ছে 50% কমানো হচ্ছে, তার মানে আগের থেকে এখন 50% আর কমে যাচ্ছে। মানে r এর 50% কত হচ্ছে? যদি r টোটাল হয় তার 50% মানে আমরা কি লিখতে পারি 50/100, মানে এখানে 50 দিয়ে 100কে কাটলে এখানে 2, মানে r/2। মানে আগে ছিল r ব্যাসার্ধ, এখন r/2 ব্যাসার্ধ ওখান থেকে কমে যাচ্ছে। তাহলে এখন কত দাঁড়াচ্ছে? r মাইনাস r/2, তার মানে আমরা পাচ্ছি r/2 একক। এটা হচ্ছে আমাদের নতুন যে ব্যাসার্ধ হচ্ছে। আর
দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে নতুন যে দৈর্ঘ্য আমরা পাচ্ছি তারের নতুন দৈর্ঘ্য যেটা দাঁড়াচ্ছে সেটা কত হচ্ছে, আমরা ধরে নিচ্ছি সেটা L1 একক। তাহলে আয়তনকে অপরিবর্তিত রাখতে হবে, তার জন্যই আমাদের দৈর্ঘ্যটা বাড়ানো হয়েছে। তাহলে কি উভয় ক্ষেত্রে আয়তনটাকে আমাদের সমান করতে হয়। তাহলে এবার আমরা বলতে পারি যে তারের পূর্বের আয়তন সেটা কত, পাই আর স্কোয়ার। এবার এইচ যেহেতু এখানে আমরা উচ্চতার জায়গায় আমরা দৈর্ঘ্যটা লিখছি, এল লিখছি, তাহলে এখানে আমরা লিখবো পাই আর স্কোয়ার এল, এত ঘন একক। এটা হলো আমাদের যে পূর্বের আয়তন। ঠিক আছে, এবার নতুন যে আয়তন, তাহলে এখন তারের নতুন আয়তন হচ্ছে পাই ইন্টু, এখানে এখন ব্যাসার্ধ কত হচ্ছে r/2 একক, তো পাই ইন্টু r/2 হোল স্কোয়ার ইন্টু আমাদের এখন দৈর্ঘ্যটা নতুন দৈর্ঘ্য কত হয়েছে L1 একক, তাহলে ইন্টু L1 ঘন একক। এবার প্রশ্নে কি বলা আছে যে আয়তন অপরিবর্তিত থাকবে। তাহলে আয়তন অপরিবর্তিত রাখতে আমরা বলতে পারি প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে পূর্বের যে আয়তন আমরা পেলাম, মানে এই তারের যে পূর্বের আয়তন, ইকুয়ালস টু কি হবে তারের নতুন আয়তন। তাহলে আমরা তারের পূর্বের আয়তনে কি পেয়েছি পাই আর স্কোয়ার এল, আর নতুন আয়তনে কি পেলাম পাই r/2 এর হোল স্কোয়ার ইন্টু L1। তাহলে এখানে পাই পাই কেটে যাচ্ছে, আর এদিকে আমরা পাচ্ছি কি আর স্কোয়ার এল ইকুয়ালস টু r/2 এর হোল স্কোয়ার মানে কত r²/4 ইন্টু L1। তাহলে আর স্কোয়ার এখানে কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা 4l ইকুয়ালস টু পাচ্ছি L1, বা L1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 4l। তাহলে নতুন যে দৈর্ঘ্য হচ্ছে সেটা হচ্ছে পূর্বের দৈর্ঘ্যের 4 গুণ। তাহলে যদি আমরা বলি যে কতটা দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে, যেমন প্রশ্নে বলা হয়েছে যে দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা বৃদ্ধি হচ্ছে L থেকে 4l, তার মানে যদি আমরা 4l লিখি, যে আমাদের নতুন যে দৈর্ঘ্য সেখান থেকে যদি পূর্বের দৈর্ঘ্যটা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 3l। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমরা শতাংশে যদি আমরা বার করতে চাই, তাহলে সেটা হবে দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হচ্ছে, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে 3l বাই পূর্বের দৈর্ঘ্য কত ছিল l ইন্টু 100। তাহলে সেটা করলে আমরা কত পাচ্ছি 3 ইন্টু 100 মানে 300%। তাহলে কত শতাংশ 300% দৈর্ঘ্যের বৃদ্ধি করতে হবে যদি আমরা
আয়তনটাকে একই রাখতে চাই এবং আমাদের ব্যাসটাকে যদি আমরা তার 50% হ্রাস করি। এবার আসছি আমরা 13 নম্বর অঙ্কে। দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান, উহাদের উচ্চতার অনুপাত 1:2, উহাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে বলা হয়েছে যে দুটো চোঙের আয়তন সমান এবং উচ্চতার অনুপাত 1:2। তাহলে আমরা ধরে নিই যে প্রথম চোঙের উচ্চতা ধরে নিচ্ছি আমরা h একক। তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতা কত হবে? দ্বিতীয় চোঙের উচ্চতা কত হবে? 2h একক। কারণ তাদের অনুপাতটা আমরা যেহেতু দেখলাম 1:2, তাহলে প্রথমটার উচ্চতা যদি h হয়, দ্বিতীয়টা 2h। এক্ষেত্রে তাদের আয়তন সমান। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিসকে ধরে নিতে হবে, সেটা হলো ব্যাসার্ধ। প্রথম চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ আমরা ধরছি ক্যাপিটাল R একক। তাহলে আমাদের এখানে বার করতে হবে যে এই চোঙ দুটির আয়তন কত। তাহলে প্রথম চোঙের আয়তন কত? প্রথম চোঙের আয়তন কত? পাই r স্কয়ার h, এত ঘন একক। আর দ্বিতীয় চোঙের আয়তন হবে পাই ক্যাপিটাল R স্কয়ার ইন্টু h এর জায়গায় কি হবে? 2h, কারণ এটার উচ্চতা আমরা 2h পেয়েছি, ইন্টু 2h মানে কত হচ্ছে? 2 পাই ক্যাপিটাল R স্কয়ার h ঘন একক। এবার এখানে বলা আছে দুটি চোঙের আয়তন সমান। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে পাই r স্কয়ার h আর 2 পাই ক্যাপিটাল R স্কয়ার h এই দুটো সমান। পাই r স্কয়ার h ইকুয়ালস টু 2 পাই ক্যাপিটাল R স্কয়ার h এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পাই কেটে গেল এখানে, h ও এখানে কেটে গেল। তাহলে স্মল r স্কয়ার ইকুয়ালস টু 2 ক্যাপিটাল R স্কয়ার। তাহলে স্মল r স্কয়ার বাই যদি আমরা ক্যাপিটাল R স্কয়ার লিখি, মানে আমরা কি পাচ্ছি? 2। অর্থাৎ যদি আমরা উভয় পক্ষের বর্গমূল করি, তাহলে আমরা কি পাচ্ছি? রুট অফ r স্কয়ার বাই ক্যাপিটাল R স্কয়ার ইকুয়ালস টু রুট অফ 2। তার মানে এরা যেহেতু স্কোয়ার আছে, তাহলে রুটের বাইরে এরা বেরিয়ে আসছে, আর এখানে থাকছে √2, আর নিচে আমরা লিখতে পারি √2কে √2/1। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছিল? যে উহাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে উহাদের ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে? তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি আমরা r R লিখি, তাহলে তার অনুপাত হচ্ছে √2:1।
এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এই অধ্যায়ে আমরা লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ নিরেট লম্ববৃত্তাকার চোঙ, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ ইত্যাদি সম্পর্কে পড়লাম এবং তাদের সম্পর্কে কিছু উদাহরণ করলাম। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।